মানে শুনলাম তো একটা লেখা পড়লাম, আপনি যখন আপনি বললেন ওই মলদ্বীপ সম্পর্কে, মালদ্বীপ। হ্যাঁ স্যার, মলদ্বীপে আমরা আগে যেটা জানলাম যে মানে প্রধানমন্ত্রী মাননীয় আমাদের নরেন্দ্র মোদী করছেন, বা আমরা ভারতের জনগণ হয়েও আমরা কিন্তু যাচ্ছিলাম না ওই জায়গাটায়, তো আমাদের হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে মানে একটা টুরিস্ট প্লেস হিসাবে ভালোভাবে করেছেন। তো রিসেন্ট দেখলাম যে মলদ্বীপকে আবার 4,829 কোটি টাকা ঋণ দিল, এটা স্যার খুব ভালো প্রশ্ন, দারুণ এই দারুণ বুঝি- দারুণ ডেভেলপমেন্ট জিজ্ঞেস করেছো। এটার এটা অন্যতম এটা রিজনস দেখুন হচ্ছে, আমি তোমাদের বোধহয় ওই যে আহ, যে বইটা আমি রিভিউ করলাম, বইটার নাম হচ্ছে যে, কি বইটার নাম ছিল ভুলছি নিজেই এখন, দ্য আনফিনিশড কোয়েস্ট। টিভি ফলো হ্যাঁ, কি বই? টিভি ফলো দ্য হ্যাঁ, আনফিনিশড দ্য কোয়েস্ট। আনফিনিশড কোয়েস্ট। সেখানে আমি বলেছিলাম সাউথ এশিয়ার পলিটিক্সের একটা কমন বাইনারি বলেছিলাম, এবং বোধহয় এটা আমি ময়ূরাক্ষীকেও কোনো একদিন বলছিলাম, ময়ূরাক্ষীকে আছে নেই বোধহয়, বেরিয়ে গেছে। সো যে যে এখানকার কনটেক্সটটা হচ্ছে যে এই সমস্ত দেশগুলো বেসিক্যালি মানে এগুলো হচ্ছে স্মল, দেখবে ইয়েতে একটা কিছুদিন বাদেই দেখবে জার্নাল প্রকাশিত হবে, ঠিক আছে, যাদবপুরে একটা জার্নাল প্রকাশিত হবে, যাদবপুর জার্নালে একটা লেখা বেরোবে স্মল স্টেটসগুলোর স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমার পড়ার সুযোগ হয়নি এখনও, কারণ প্রকাশিত হলেই পড়ার সুযোগ পাবো, বাট আমি জানি আর কি কিছু ইন্টারনাল খবর। তো বেসিক্যালি দেখবে সেখানে স্মল স্টেটসগুলোর স্ট্র্যাটেজিটা ঠিক কী, সেইগুলো কিভাবে তারা নিজেদেরকে টিকিয়ে রেখেছে, তাদের অ্যাপ্রোচটা কীরকম, সেইটা একটা ক্যালকুলেশনস করে একজন স্কলার, একজন বড় মাপা ভালো একজন স্কলার তিনি লিখছেন, ঠিক আছে, একজন ইউনিভার্সিটির প্রফেসর। তো লাগবে এখনও সময়, 1 বছর তো লাগবেই পাবলিশ হতে, তো পাবে তখন তোমরা, বাট আমি আপাতত তোমাদের এটা বলতেই পারি। বিষয়টা হচ্ছে এখানে তোমরা পাবে স্মল স্টেটসগুলোর স্ট্র্যাটেজি, বিশেষ করে সাউথ এশিয়ার কনটেক্সটে যদি দেখো, তাহলে তোমরা দেখবে যে সাউথ এশিয়াতে মোটামুটি ছোট দেশগুলো, এখানে চায়না, এখানে এখানে ইন্ডিয়া এবং ইউএসের যে ডমিনেশন সেটার আন্ডারে চলে গেছে, মানে সেটার সাথে তারা ব্যালেন্স করে উঠতে পারছে না। বিশেষ করে এইখানে ক্লোজ নেবার যদি বলো তাহলে হচ্ছে ইন্ডিয়া আর চায়না, তো তাদের যে যে ডমিনেশন সেইটাকে তারা ব্যালেন্স করতে চাইছে। একদিকে তারা এত বড় বড় রাষ্ট্রের কাছে আছে বলে তাদেরকে তো তাদের নেগেটিভ আউটকামগুলো তো ফেস করতে হয়, তাদের নিজেদের মধ্যে যে ট্যারিফ ওয়ারগুলো চলছে সেগুলো তো আছেই, যুদ্ধের সম্ভাবনা আছে বলে তাদের মধ্যে যে যুদ্ধের সম্ভাবনাগুলো চলছে বলে, মানে হার্ড পাওয়ার তাদের যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো তো এক প্রকার সিকিউরিটি থ্রেট তাদেরকে দিচ্ছেই। তো ফলে তাদের একটা ওভারঅল একটা তার থ্রেডের মধ্যেই আছে, অলওয়েজ একটা ইনভিজিবল থ্রেডের মধ্যেই আছে, ওভারঅল ইনভিজিবল একটা থ্রেডের মধ্যে আছে, যে যেভাবে তারা হার্ড পাওয়ার বৃদ্ধি করছে, মানে ইকোনমি গ্রো হচ্ছে, মানে এদের ইকোনমি ছোট হয়ে যাচ্ছে। সো ওদের প্রোডাক্ট সস্তায় বিক্রি হচ্ছে, এদের প্রোডাক্ট তার মানে দাম বেশি দামে বিক্রি হচ্ছে। সো স্বাভাবিকভাবেই এখন মানুষ ওদিকেই ছুটবে, এদিকে তো আসবে না। এটা একটা কারণ, প্রোডাক্ট হতে পারে, ট্যুরিজম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সব কিছুই তো প্রোডাক্ট। তো এখন ওদিকেই ছুটবে, এদিকে আসবে না, তাহলে ইকোনমি ওদের বড় হওয়া মানে এদের ইকোনমি ছোট হয়ে গেলে কী হবে, এদের প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এদের প্রোডাক্ট মার্কেটে বিক্রি হবে না, ওদের বিক্রি হবে। এটা তো একটা কম্পিটিশন আছে, যে ওরা যত বড় পাওয়ারফুল কান্ট্রিজগুলো যত বেশি ইকোনমিক্যালি পাওয়ারফুল হবে, আরও বেশি করে গ্রোথ এনশিওর করবে, তত বেশি করে এরা আরও নগণ্য হয়ে যাবে। এটা তো একটা প্রবলেম আছে। আর একটা প্রবলেম হচ্ছে হার্ড পাওয়ারের মধ্যে, সেটা হচ্ছে যে তাদের মিলিটারি স্ট্রেংথ, যেটা দিনের পর দিন বাড়ছে। যেভাবে তারা নিউক্লিয়ার অ্যাডপ্ট করলো 1964-এ চায়না, 1974-এ হচ্ছে ইন্ডিয়া, তারপরে 1994-এ এসে তারা সেটা ইমপ্রুভ করছে, মিলিটারির পারপাসে সেটাই ব্যবহার করবে, সেটা তারা বলেই দিল, আমরা বললাম সেটা, এবং দিনের পর দিন আমাদের নিজেদের ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। 2005-6 সালের দিকে আমরা ইউএসের সাথে সেখানে আমরা এগ্রিমেন্ট করেছি, নিউক্লিয়ার তাদের কাছ থেকে পাচ্ছি, সেটা দিয়ে আমরা এখন আমাদের সেখানে এনার্জি জেনারেট করব, সেটা আমরা হয়তো সেখানে এনার্জি জেনারেশনের কাজে লাগাতে পারবো, কিন্তু আমাদের নিজেদের যেটা আছে সেটা দিয়ে নিউক্লিয়ারের কাজে আমরা সেটা লাগাবো। তো এতে করে কী হচ্ছে, মানে আমাদের এই যে হার্ড পাওয়ারের ক্যাপাসিটিগুলোও বাড়ছে, আমরা ধীরে ধীরে এখন আর ইম্পোর্ট করছি না, আমরা এক্সপোর্টও করছি। ব্রাহ্মস মিসাইল আমরা তৈরি করছি, যেটা এক্সপোর্ট করতেও শুরু করেছি। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হলো, সেখানে আমরা দেখে নিলাম আমাদের নিজস্ব প্রচুর সেখানে অস্ত্রশস্ত্র নিজেদের তৈরি করা, এগুলোকে ব্যবহার করা হয়েছে। তার সাথে সাথে পাকিস্তান নিজেও সেখানে নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রি, অনেক গেম চলছে এখানে, বড়দের এখানে অনেক গেম চলছে। এখন ছোট দেশগুলো এখানে করবে এটা কি, তারা বুঝে উঠতে পারছে না যে আমি কি করে এই থ্রেডগুলোর মাঝে নিজেকে ব্যালেন্স করে রাখবো, যে তাদের মধ্যে যুদ্ধ হলেও, ভুল করেও যুদ্ধ হলে তো আমি তো মারা যাবো, তো আমি কি করে ব্যালেন্স করবো। এবং সব থেকে ব্যালেন্স করা, যুদ্ধটা তো রোজ রোজ হবে না, যুদ্ধটা হয়তো একটা এক্সট্রিম সিচুয়েশনে চলে গেলে হবে।
তাহলে ব্যালেন্সটা করবো কি করে? তো এদের এখন একটা আলটিমেট একটা এখানকার দেশের মানুষের এবং একটা কমন কনসেনসাসই এরকম হয়ে গেছে যে মানুষ বায়ানারিতে চলে গেছে। বায়ানারি মানে মানুষের মধ্যে একটা বায়ানারি শেপ নিয়ে নিয়েছে, তাদের পলিটিক্যাল অপিনিয়ন একটা বায়ানারি রূপ নিয়ে নিয়েছে, যে দেশের একটা মানুষ, একটা অংশের মানুষ তারা একটা পার্টিকে ফলো করছে, ধরো এ পার্টিকে ফলো করছে একটা অংশের মানুষ, তো আরেকটা অংশের মানুষ বি পার্টিকে ফলো করছে বা গ্রুপকে ফলো করছে। সব দেশে যে পার্টির কনসেপ্ট আছে তা নয়, বাট একটা আইডিওলজিকে সমর্থন করছে, একটা গ্রুপকে সমর্থন করছে। সো আইডিওলজি বললে সেটা আরও অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আইডিওলজি এবং গ্রুপকে সমর্থন করছে। সো এতে করে দেখা যাবে কি যে তারা ব্যালেন্স করার চেষ্টা করছে। যে এইবার যেমন মইজু যখন ইলেকশনে যখন তিনি দাঁড়ালেন, ঠিক আছে, তখন তিনি বললেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছিলেন। কত জনসংখ্যা তাদের, তো জনসংখ্যা বোধ হয়, কত জনসংখ্যা তাদের মালদ্বীপের কার জানা আছে? খুব সামান্য জনসংখ্যা বোধ হয়, 4 লাখ না 5 লাখ বোধ হয় জনসংখ্যা। কত কার জানা আছে? খুব সামান্যই জনসংখ্যা, ঠিক আছে। আমাদের একটা পাড়ার থেকেও বোধ হয় এখানে একটা মানে পৌরসভার কি বলবো যে একটা পৌরসভার সমান একটা তার জনসংখ্যা ধরতে পারে। তো মোটামুটি ধরনের লাখে একটা মিলিয়নে যদি আমি 10 লাখই যদি ধরি, বড় একটা, তো খুব সামান্য একটা সংখ্যা। এখন এখানে স্বাভাবিকভাবে বোঝো যে এখানকার মানুষের মধ্যে বায়নারি তৈরি হওয়াটা ডিফিকাল্ট কিছু নেই, খুব সহজ। মানুষের পলিটিক্যাল কমিউনিকেশন যেহেতু খুব ইজি, স্প্রেড করাটা যেহেতু ইজি, 5.5 লাখ ধরো, তো কমিউনিকেশনসটা যেহেতু অনেকটা ইজি, তো বায়নারিটা তৈরি হওয়াটা ডিফিকাল্ট কিছু নয়। সো স্বাভাবিক পলিটিক্যাল কমিউনিকেশনস বায়নারিতে রূপ নিয়ে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সো স্বাভাবিকভাবেই এখন তাহলে তোমরা যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে যে এই যে বায়ানারি, এই বায়ানারিটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে অপিনিয়নসগুলো দুটো অপিনিয়নে ভাগ হয়ে গেছে, এবং একটা অপিনিয়ন যেখানে বলছে ইন্ডিয়াকে সাপোর্ট করো, অন্য অপিনিয়নটা বলছে চায়নাকে সাপোর্ট করো। মইজু যিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে এসেছিলেন পাওয়ারে, এর আগের যিনি ছিলেন তিনি ইন্ডিয়ার পক্ষেই ছিলেন, ইন্ডিয়ার পক্ষে ছিলেন, তিনি পক্ষে ছিলেন, ইন্ডিয়ার কাছ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তিনি এসে বললেন মানে ওই রকমের ঋণ টিন আমরা তখনও দিয়েছি প্রচুর, বিভিন্ন ধরনের এগ্রিমেন্টও হয়েছে। এখন তিনি এসে দেখলেন যে এতে করে আমাদের ইন্ডিয়ার ডমিনেশনসটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ ইন্ডিয়া তো আর ফ্রিতে দেবে না সব কিছু, বিজনেস করার জন্য দিচ্ছে। সহজ ভাষায় যেটা বলি যে আমাদের বিজনেস বা আমাদের নিজেদের ডমিনেশনসটা সেখানে বৃদ্ধি পাবে, আমাদের কারণ সিকিউরিটির পারপাসে স্ট্র্যাটেজিক লোকেশন সেটা। কারণ মালদ্বীপে এসে কেউ যদি এখন সেখানে মিলিটারি সাবমেরিন ডিপ্লয় করে রাখে বা মিলিটারি সেখানে বেস তৈরি করে, তো সেটা তো আমাদেরকে অ্যাটাক করাটা তার জন্য সুবিধা হবে। সো আমরা তো চাইবো যে মিলিটারি মানে ওই মালদ্বীপটা আমাদের পক্ষে থাকুক। সো আমরা টাকা দিয়েছি, বিজনেস বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সাথে আমরা কি করেছি, বিজনেস বৃদ্ধি পেলেও এক প্রকার তাদের উপর কন্ট্রোলটা আমাদেরই থাকছে, কারণ ওই বিজনেসটাকে কন্ট্রোল করা মানেই আলটিমেটলি পুরো কন্ট্রোলটা আমাদেরই হাতে থাকা, এটাও হয়। এখন সেখানে যদি একটা ফেয়ার কম্পিটিশন থাকে তাহলে কী হবে যে ইন্ডিয়ার যে ডমিনেশনসটা আছে সেই ডমিনেশনসটা হালকা হয়ে যাবে, লুজ হয়ে যাবে খানিকটা। তখন চায়নাকে তারা ওয়েলকাম করছে। তো এইরকমভাবে দেখবে যে যখন মইজু পাওয়ারে যখন ইলেকশনের আগে এই কারণে তিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালালেন, যে আমাদের যে মিলিটারি যে সমস্ত ডিপ্লয় ছিল সেগুলোকে তারা বললেন যে বেরিয়ে যেতে হবে, থাকতে দেবে না, তারা চাইছে না সিকিউরিটি, তারা সেখানে মানে এই ধরনের কোনো সিকিউরিটি প্রেজেন্স, মিলিটারি প্রেজেন্স তারা তাদের দেশে চাইছে না। এটা করে কি করতে চাইলে, এটা করে তারা ইন্ডিয়ার যে ডমিনেশনসটাই গত 5 বছরে বৃদ্ধি পেয়েছিল সেটাকে তারা হালকা করতে চাইলো মইজু। এখন চায়নাকে সে ফেভার করলো, চায়নার পক্ষে এসে সে চায়নার পক্ষে ফেভার করতে চাইলো। তো চায়নার কাছ থেকেও আবার কিছু আদায় সুপারিশ মানে ঋণ বা প্রজেক্ট বা বিজনেস আদায় করে নিল, ইনভেস্ট করালো, ব্যালেন্স করলো, ইন্ডিয়াকে দিয়ে ব্যালেন্স করার চেষ্টাটা করলো। এখন দেখছে যে চায়নার ডমিনেশনসটা আবার বাড়ছে, বিশেষ করে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য তারা যে সমস্ত লোনগুলো দেয় বা যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে সেগুলো তারা দেখছে যে তারা খুব একটা বেশি মানে ভ্যালু দিতে গেলেই তারপরে এরা আর ডুবে যাবে, এরপরে আর জায়গা থাকবে না তাদের আটকানোর। তো স্বাভাবিকভাবেই মানে একটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। তো তখন এক্সট্রিম লেভেলে বা যাচ্ছে, তো সেই পজিশনে তারা যখন দাঁড়িয়ে আছে তখন তারা বলছে আবার তাহলে ইন্ডিয়াকে দিয়ে ব্যালেন্স করব। এখন মইজু দেখছে যে আমি 5 বছরের জন্য অপেক্ষা করব, যে বায়নারি মানুষ আবার যখন ওই 5 বছর আমার টার্ম শেষ হবে তারপর সেখানে ইলেকশনস হবে, তখন গিয়ে আর একটা পক্ষ তখন ডিমান্ড করবে যে ইন্ডিয়াকে চাই, তো তাহলে তো আমি তো পাওয়ারে থাকতে পারবো না। তাহলে কী করবো, এই 5 বছরের অপেক্ষা করে লাভ নেই, ইমিডিয়েট ক্যালকুলেশনস করে আমি দেখিয়ে গিয়ে বুঝে ক্যালকুলেশন করলাম, দেখলাম যে হ্যাঁ চায়নার ইনফ্লুয়েন্সটা বেড়ে গেছে অলরেডি, এই অল্প কয়েকদিনের মধ্যেই এটা ব্যালেন্স করতে হলে আবার ইন্ডিয়ার কাছে দৌড় লাগাতে হবে। আবার ইন্ডিয়ার কাছে দৌড় লাগালো, ইন্ডিয়া এসে এখন ওই তারপরে ঠিক আছে চলো করতে চাইছো যখন বাচ্চা ছেলে, আমাদেরও যেহেতু একটা দুর্বলতা সেটা, কারণ আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন সেটা, বুঝতেই পারছো যে সিকিউরিটির একটা থ্রেট সেখান থেকেই আসতে পারে। একটা স্বাধীন দেশ, আমরাও তাদেরকে দখল করবো এই ধরনের ভাবনাও আমাদের নেই, আর আমরা করি না। আর এই অ্যাপ্রোচ নিয়ে, কারণ আমরা সবে বড় হচ্ছি এখন শুরু থেকেই যদি এখন আক্রমণাত্মক একটা পলিসি নিয়ে চলি ফরেন পলিসির, তাহলে আলটিমেটলি আমাদেরকে ভরসা কেউ করবে না, বিশ্বের বড় বড় দেশগুলো আমাদের উপর স্যাংশনস লাগিয়ে দেবে। তো ছোটো দেশ হতে পারে, আমরা তাদেরকে দখল করতে পারবো না,
বাট লং রানে একটা কিন্তু পলিসি এখন থেকে দেখবে পাবলিক লেভেলে না আসলেও, পলিসি লেভেলে না আসলেও দেখবে পলিটিক্যাল লেভেলে কিন্তু তৈরি হয়েছে। যেমন গ্রেটার ইন্ডিয়ার যে ম্যাপ, গ্রেটার ভারতের যে ম্যাপ, সেগুলো পাবলিশ হচ্ছে পলিটিক্যাল লেভেলে। দেখবে আরএসএস এর তরফ থেকে এগুলোকে নিয়ে আসা হচ্ছে। আজ থেকে দেখবে 30-40 বছর পর যখন ইন্ডিয়া তখন দেখবে খুব পাওয়ারফুল হয়ে যাবে, তখন হয়তো এই দেশগুলোর এক্সিস্টেন্স এত থাকবে না। তখন দেখবে ধীরে ধীরে হতেই পারে, আমি বলছি না যে এটা হবে, হতে পারে, সম্ভাবনা তৈরি হতেই পারে যে যেভাবে এই ম্যাপগুলো আজকে পলিটিক্যাল লেভেলে আছে এগুলোই পাবলিক লেভেলে আসতে হয়তো সময় লাগবে না। তো যারা আজকে ম্যাপটা রিলিজ করছে তাদেরই আইডিওলজি যখন কমপ্লিটলি দেখবে যে না আজকে আমরা আরও বেশি করে কন্ট্রোল করতে পারবো আমাদের ফরেন পলিসিকে এবং এই আইডিওলজিকে ওখানে নিয়ে যেতে পারবো, তখন তারা দেখবে যে এই যে বাংলাদেশ এগুলোকে হয়তো দখল করার দিকে চলে যাবে। কিন্তু ওরা এখনকার দিনে কি করছে না, ওরা এখনকার দিনে বুঝে গেছে যে এইটাকে ব্যালেন্স যদি করতে হয় আমাকে, এই মানে ইন্ডিয়ার যদি ডমিনেশনসটাকে কন্ট্রোলে রাখতে হয়, ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে চায়নাকে দিয়ে ব্যালেন্স করতে হবে। সো এইরকমভাবে ব্যালেন্স এবং কাউন্টার ব্যালেন্সের জন্য তারা একটা দেশকে ডাকছে, তার একটা দেশকে বের করে দিচ্ছে। কারণ মইজু যেটা করলো সেটা হচ্ছে 5 বছর পর আমি এমনিতেই জানি যে সেখানে স্লোগান উঠতে শুরু করবে যে ইন্ডিয়াকে চাই, চায়না আউট স্লোগান দেবে আর একটা পক্ষ। তো তখন আমি তো পাওয়ারে থাকতে পারবো না, কারণ এটাই হয় তাদের। কারণ এক টানা তারা 10 বছর শাসন করতে পারে না বা দীর্ঘ সময় শাসন করতে পারে না, পরপর ঘন ঘন তাদের দেশে দেখবে সরকার চেঞ্জ হয়। তো যেহেতু ছোটো ছোটো দেশগুলোর এটা একটা ডিলেমা যে তাদের দেশে এইরকমভাবে সরকার চেঞ্জ হয় বা একটা ট্রেন্ড, তো এখন তারা স্বাভাবিকভাবে এখন কি করবে, স্বাভাবিকভাবেই দেখবে যে ওই 5 বছরের জন্য অপেক্ষা না করে ইমিডিয়েট বেসিসে সেই নিজেই গিয়ে ইন্ডিয়ার কাছে হাত পাততে শুরু করলো যে ভাই তুমি এসো আমাকে একটু দাদা, এবার একটু বিগ ব্রাদার হয়ে আমাকে একটু লোন ফোন দাও, ব্যবসা বাণিজ্য আমাকে সাহায্য করো, কারণ চায়না ডমিনেশন বেড়ে গেছে। চায়না ডমিনেশন বেড়ে গেছে। সো ইন্ডিয়াও তো একটা দুর্বলতা আছে বলেই এটা করলো, নইলে বলতে তুই মর ভাই, যা খুশি করতো, আমি তোকে দেখতে যাবো না, বারবার তোকে আমি সাপোর্ট করছি আর তুই আমার পক্ষে কথা বলছিস না, তুই আবার ওর কথাতে নাচছিস, এটা তো হবে না। কিন্তু ইন্ডিয়ার যেহেতু একটা দুর্বলতা আছে, তাই বাধ্য হয়েও আমাদেরকে খানিকটা কিন্তু এটা করতে হয়। এমন নয় যে আমরা স্বইচ্ছায় করছি, খুব ইচ্ছে হয়েছে আমাদের এরকম তাদেরকে এত টাকা লোন দিতে। ছোট একটা দেশ যারা তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি সব বিক্রি করে দিলেও এই এত টাকা লোন শোধ করতে পারবে না, এত টাকা তাদের মূল্যই নয়। কিন্তু ওদের ডিমান্ডটা শুধু বাড়ছে এই কারণে যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে কম্পিটিশন, এবং তার সাথে এখন আমেরিকাও যুক্ত হয়েছে। সো এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তাদের যে পলিসি, এগুলোর যে কম্পিটিশনের কারণে বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি কি যে এই সমস্ত ছোট ছোট দেশগুলোর দিকে আমাদের কিন্তু যেতে হচ্ছে। তো এটা শুধু ইচ্ছে করে আমরা যাচ্ছি তা নয়, বরং এটাতে আমাদের কোথাও একটা কিন্তু বাধ্যবাধকতাও আছে। যেই ছোট দেশগুলোর যে ব্ল্যাকমেইলিং পলিসি কাইন্ড অফ, মানে ফিউচারে গিয়ে আমি কি করব সেইটাকে তারা কনসিডারে এখন নিয়ে এসেছে, বা ফিউচারে না গেলেও ধীরে ধীরে আমার যে ইকোনমি গ্রো হচ্ছে তার কারণে তারা ইনসিকিউরিটি ফিল করছে। তো সেই কারণে তাদের নিজেদের দেশের মধ্যে যে চেঞ্জ আসছে, তো সেই কারণে তার কারণে ওরা সরাসরি পলিটিক্যাল লেভেলে তারা কি করছে, একটা কাইন্ড অফ থ্রেট নিয়ে আসছে, কাইন্ড অফ একটা ব্ল্যাকমেইল পলিটিক্স তারা খেলছে। তো এরকমভাবে তারা ব্ল্যাকমেইল করে কী করছে, এক প্রকার আদায় করে নিচ্ছে বিভিন্ন দেশগুলোর, মানে অ্যাটলিস্ট চায়না এবং ইন্ডিয়ার কাছ থেকে বিভিন্ন সুযোগগুলো আদায় করে নিচ্ছে। ঠিক এই মইজুই দেখবে আজ থেকে 2 বছর পর গিয়ে হয়তো তুমি দেখবে যে চায়নার কাছে দৌড় লাগাবে, 2 বছর বা 3 বছর পর। বা মইজু না গেলেও দেখবে ইলেকশন আস্তে আস্তে দেখবে সব চায়নার দিকে ট্রেন্ডিং শুরু হয়ে যাবে, আবার চায়নার দিকে যাওয়ার, যদি ইন্ডিয়ার ডমিনেশনসটা আবার বাড়তে শুরু করে। সো এইটা হচ্ছে এই ছোটো দেশগুলোর একটা স্ট্র্যাটেজি। ছোটো দেশগুলো এই স্ট্র্যাটেজিটাকে এইভাবেই এইরকমই স্ট্র্যাটেজি নেয়, ব্যালেন্সিং স্ট্র্যাটেজি নিয়ে তারা কী করে যে নিজেদের এক্সিস্টেন্সটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে বড় বড় সুপার পাওয়ারগুলোর কাছ থেকে বা মেজর পাওয়ারগুলোর সামনে নিজেদের এক্সিস্টেন্সটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, এবং তারা নিজেদের ইমপ্রুভমেন্ট, তাদের গ্রোথটাকেও কিন্তু তারা এনশিওর করার চেষ্টা করে। সো এটা হচ্ছে কিন্তু একটা বলতে পারো কাইন্ড অফ ছোটো স্টেটসগুলোর একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতেই তারা রান করে, এগুলোই নিয়ে দেখবে প্রচুর মানে আশা করি সেখানে ছোটো স্টেটসগুলোর স্ট্র্যাটেজিগুলো নিয়ে লেখাপত্র প্রচুর পেয়ে যাবে। সো এগুলো নিয়ে স্টাডি করতে পারো। বুঝতে পেরেছো যে কেন কী হলো, কীভাবে হলো, এটা আমরা স্বইচ্ছায় যাইনি, খানিকটা আমাদের এটা মানে বাধ্যবাধকতার জায়গা থেকে আমরা এটা যে ওই ইন্ডিয়া আউট স্লোগান দিল, তারপর ওকে পানিশমেন্ট না দিয়ে বরং আমরা আবার গিয়ে তাকে সাহায্য করছি, খানিকটা আমরা এটা বেকায়দায় আছি, খানিকটা আমরা এটা একটা অসুবিধার জায়গাতেই আছি বলেই এটা করছি, বলে ওদের এই সমস্ত ব্ল্যাকমেইলগুলো আমাদেরকে মেনে নিতে হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার আর একদম দারুণ স্যার। একটা আর একটু অ্যাড করতে চাই, আপনাকে মানে ধন্যবাদ দিতে চাই অশেষভাবে। হ্যাঁ, এই কারণে যে আমি আগে পেপার পড়তাম, কিন্তু পেপার পড়তাম শুধু পশ্চিমবঙ্গে কি হলো, কোন রাজ্যে কি হলো আগে, কিন্তু এখন পেপার হাতে নিলেই আপনি যে ওই যে ফরেন পলিসি শুরু করেছেন, ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো, গ্লোবালি পলিটিক্স গুলো, আমি কিন্তু ওইটাই দেখি যে কি হচ্ছে আগে। এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটা বিষয়, যখন ক্লাসে হয়তো আন্তর্জাতিক সম্পর্ক পড়াতে যাচ্ছি, এই যে ক্লাসটা আপনার ওই জিকে টাইপ এই যে করাচ্ছেন আপনি,
তখন আর ওই প্রণব কুমার দালালের যে বই থেকে পড়তে হতো, যখনই পড়তে আছি তখনই আপনার কথাগুলো কানে ভেসে আসছে, তখন আর পড়তে হয় না স্যার, সত্যি করে বলছি। হ্যাঁ, এটার জন্য অ্যাডভান্স ধন্যবাদ স্যার আপনাকে আমার তরফ মোস্ট থেকে। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর বাকিদের তাহলে হচ্ছে না এরকম কিছু, কারোর সাথে এরকম কিছু হচ্ছে?